ওম নমঃ শিবায়। সামনেই মহাশিবরাত্রি আসছে। তার আগে আপনাদের জন্য নিয়ে এসেছি এশিয়ার বৃহত্তম শিব দেখাতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আমাদের এই বাংলার বুকে নদিয়া জেলার ভারত বাংলাদেশ বর্ডারের খুবই কাছে আছে এশিয়ার বৃহত্তম শিব, যার নাম শিবনিবাস। 3 টাকা দিয়ে টিকিট কাটলে ঠিক এই সাঁকোটা পেরিয়ে আপনাকে এই রাস্তা ধরে এরকমভাবে আসতে হবে। নমস্কার বন্ধুরা, ঘোরাপোড়া চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন শিবনিবাসে শিবরাত্রি। সঙ্গে রয়েছি আমরা, অর্থাৎ প্রভাত এবং লিটন। কিভাবে আসবেন, খরচ কত পড়বে ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত তথ্য আছে আজকের ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কৃষ্ণনগর মাঝদিয়া রোডে মন্দিরঘাট বাস স্টপেজের দক্ষিণে চুমনি খালের পাড়ে শিবনিবাস গ্রাম। প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করে মহারাজ কৃষ্ণচন্দ্রই গ্রামটির নাম দিয়েছিলেন। শোনা যায় তিনি এই গ্রামে সবশুদ্ধ 108টি মন্দির নির্মাণ করিয়েছিলেন। সেগুলির মধ্যে মাত্র 3টি এখনও অবশিষ্ট আছে। এই মন্দির 3টির উচ্চতা প্রায় 60 ফুট হবে বা তার বেশিও হতে পারে। এগুলির একটিতে রামসীতা, বাকি দুটিতে শিব প্রতিষ্ঠিত আছেন। চূর্ণীর খাল পেরিয়ে প্রথমে যে মন্দিরটি পড়ে সেটি হলো রামসীতার। চলুন সেই মন্দিরেই আপনাদের নিয়ে যাই। এটিকে পুরোপুরি এক রত্ন শ্রেণীর বলা যায় না। আংশিক দালান আকারের কোঠার ওপর একটি উচ্চ শিখরে স্থাপিত, যা কতকটা বর্গক্ষেত্রাকৃতি। শিখরটির ছাদ পিরামিডের ন্যায়। শিখরটি সর্বমোট 3টি খিলান গথিক স্থাপত্যের অনুকরণে নির্মিত। নিচে দালানের 5টি খিলানও একই শ্রেণীর। শিখরটির 4 কোণে আরবীয় পদ্ধতিতে কাজ করা মন্দিরের ভেতরে কালো পাথরের তৈরি রামচন্দ্রের আসীন মূর্তি, সীতাদেবীর পাশে দণ্ডায়মানা। রামচন্দ্রের মূর্তিটি গাম্ভীর্যপূর্ণ। এগুলি ছাড়া এখানে কৃষ্ণ ও একটি কালী মূর্তিও আছে। মন্দিরটি তৈরি হয়েছিল 1762 খ্রিস্টাব্দে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের সময় মন্দিরটি প্রতিষ্ঠিত 1754 সালে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় সবাই পড়েছিলাম যে বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব ভিসে। তো বিষয়টা এই মন্দিরের সঙ্গে সংযুক্ত। কারণটা বলি, কারণটা হচ্ছে যখন বর্গিরা আক্রমণ করতো, মানে মারাঠা সেনা বাংলায় বারবার আক্রমণ করতো, ঠিক সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানীকে বাঁচানোর জন্য এই জায়গায় কিছুদিনের জন্য রাজধানী স্থানান্তর করেছিলেন। তিনি 1754 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে তার বংশধরেরা এই মন্দিরকে আরও ব্যাপ্তি ঘটান। এবং ঠিক এর পেছনে এই যে মন্দিরটা 1762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, আর ঠিক তার পেছনে আছে রামসীতার মন্দির। তো এই মন্দিরটা কালক্রমে একে একে গড়ে উঠেছে, কিন্তু মন্দিরটি মূলত রাজা কৃষ্ণচন্দ্রের সময় তৈরি এবং এখনও এটা ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত পুরো এলাকা জুড়ে মেলা চলে এবং মেলার ব্যাপ্তি প্রচুর বড়। অনেকটা এলাকা জুড়ে মেলা হয় প্রতি বছর। প্রসিদ্ধ বুড়ো শিবের মন্দির, যার প্রকৃত নাম রাজরাজেশ্বর। এখানকার 3টি মন্দিরের মধ্যে যেটি সবথেকে প্রাচীনতম। এই মন্দিরটি বাংলার প্রচলিত রীতির মধ্যে কোনো শ্রেণীতেই পড়ে না। রাজরাজেশ্বর শিবলিঙ্গটি ব্ল্যাক মার্বেলে নির্মিত ও উচ্চতায় প্রায় 9 ফুট। এত বিশাল শিবলিঙ্গ পশ্চিমবঙ্গ তথা ভারতে আর দ্বিতীয়টা নেই বললেই চলে। এমনকি এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গের খেতাব অর্জন করেছে। সাতটা সিঁড়ি চড়ে আপনাকে ভোলেনাথের কাছে পৌঁছতে হবে। কি বিশাল এই শিবলিঙ্গ তা নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। মন ভরে ভক্তি করে করজোড়ে ভোলেনাথকে প্রণাম জানালাম। আমার সাথে আপনারাও বলুন, হর হর মহাদেব। একদা বাংলায় বহুল প্রচলিত দেউল মন্দিরের মতো শিবনিবাসের এই মন্দিরগুলির শীর্ষ দেশকে দেউল আকৃতি করার চেষ্টা করা হয়েছিল, তা স্পষ্টতই বোঝা যায়।
তাই এদের উচ্চতায় বেশি করেই চোখে পড়ে। এটি হলো শিবনিবাসের দ্বিতীয় শিব মন্দিরের শিবলিঙ্গ। এখানে ভোলেনাথ রাজ্ঞীশ্বর নামে পূজিত হন। এই মন্দিরটি বাংলা চারচালা শ্রেণীর হলেও উচ্চতা ও গঠনে কৃষ্ণচন্দ্রীয় স্থাপত্যের পরিচয় বহন করে। শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 7.5 ফুট। এত সুন্দর মন্দির দর্শন করে নিশ্চয়ই আপনারও আসতে ইচ্ছে করছে শিবরাত্রির সময়, কি তাই তো? আর চিন্তা করবেন না মশাই, আমরা আছি তো। আমরা সমস্ত তথ্য যে দেব আপনারা কিভাবে এখানে আসবেন, শুধু একটু মন দিয়ে দেখে নিন ভিডিওটা। মেট্রো বা অন্য কোনো মাধ্যমে চলুন শিয়ালদহ বা দমদম স্টেশনে, সেখান থেকে গেদে লোকাল ধরুন। গেদে লোকাল ধরে ধীরে ধীরে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট পেরিয়ে নেমে পড়ুন মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশনের যেই প্ল্যাটফর্মে নামবেন ঠিক তার বিপরীত দিকে চলে আসুন এই প্ল্যাটফর্মে। বাইরে বের হওয়ার এই রাস্তা ধরে একটু এগোলেই পেয়ে যাবেন বিভিন্ন টোটো, যার ভাড়া নেবে 20 টাকা মাথা পিছু। শিয়ালদা থেকে মাঝদিয়া পর্যন্ত ট্রেনে এলাম। ট্রেনে আসার পরে আবার মাঝদিয়াতে আমার দিদির বাড়ি, তো এখানে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আছে কি, মানে ওখান থেকে আমরা আর টোটো বা মানে অটোতে বা বাসে করে আসিনি আর কি। আমার বাইক ছিল, তো বাইক নিয়েই বেরিয়ে পড়েছি আর কি। মানে জার্নিটা অনেক ইজি হলো, ওর উপরে রাস্তাটাও খুব ভালো করে আপনাদের দেখাতে পারলাম। এই রাস্তা ধরে টোটো আপনাকে ভেতরে নিয়ে যাবে, কিন্তু যদি আপনি বাসে আসেন তাহলে এখানেই নামতে হবে। নেমে সোজা এগোলেই চূর্ণী খাল পের হবার জন্য আপনাকে এই কাউন্টার থেকে 3 টাকার টিকিট কাটতে হবে। প্রথম যে রাস্তাটা আপনারা দেখলেন, মানে যেই রাস্তাটা দিয়ে আপনাদের প্রথম নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আমরা ফিরে গেলাম, ঠিক এই রাস্তাটা, এই দিকের রাস্তাটা 3 টাকা দিয়ে টিকিট কাটলে ঠিক এই সাঁকোটা পেরিয়ে আপনাকে এই রাস্তা ধরে এরমভাবে আসতে হবে। এবং এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই সোজা হাঁটলে, এই দেখুন ঠিক আমার পেছন দিকে এই জায়গাটা দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরে। আর আমরা ব্রিজ পেরিয়ে এসেছি, সুতরাং রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একবার। অন্য আরেকটি রাস্তা আছে, সেটাও দেখাবো আপনাদের। এর জন্য এই রাস্তা ধরে ফেরত যাব, গিয়ে মেন রাস্তায় উঠে বাঁদিকে যাব কিছুটা, তারপর এগোলেই পড়বে একটা মোড়। সেই মোড়ের মাথায় গিয়ে সেখান থেকে আবার বাঁদিক নিয়ে সোজা এগোলেই অনেকটা রাস্তা ধরে পেরিয়ে যাব ব্রিজ পার করে সোজা মন্দিরে। মন্দিরের সামনে গ্যারাজে গাড়ি রেখে আপনাদের ঘুরিয়ে দেখাবো আরও অনেক কিছু। কথা এক্ষুনি বলা হলো, এই রাস্তা দিয়ে মন্দিরে যাওয়ার আগেই আপনারা এখানে একটা হোমস্টে পেয়ে যাবেন। এটা হচ্ছে এসো আমার ঘরে এসো। এখানে শীতকালে অনেকে পিকনিক করতে আসেন, তো এখানে জনপ্রতি মোস্টলি 1000 টাকা করে নেয় আর কি। আসতে পারেন, ভালো, মানে জায়গাটা খুব সুন্দর, ভেতরে পার্ক আছে, ফুল গাছ, অনেক কিছু পেয়ে যাবেন। প্রকৃতির মাঝে চূর্ণীর ধারে শতাব্দী প্রাচীন তথা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ তথা মন্দির, এর প্রতিটি ক্ষেত্রে যেন ইতিহাস ছড়িয়ে আছে। 1824 খ্রিস্টাব্দে কলকাতার তদানীন্তন বিশপ হেবার সাহেব জলপথে ঢাকা যাওয়ার সময় এখানে নেমে মন্দিরগুলি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এখানকার সৌধরাজির বিস্তৃত বিবরণী 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে তিনি প্রথম প্রকাশ করলেন। এই মন্দিরগুলির পশ্চিম দিকে জঙ্গলে ঢাকা রাজবাড়ির বিস্তীর্ণ ধ্বংসস্তূপ দেখা যায়। শোনা যায় বর্গীর আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন এবং চূর্ণী থেকে বর্তমান খালটি খনন করেন। এইখানেই তিনি বৃহৎ বাজপেয় যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। শিবনিবাসের চারপাশ কঙ্কনার আকারে নদী বেষ্টিত, তাই সেগুলি শত্রু আক্রমণ প্রতিরোধের দুর্ভেদ্য পরীক্ষা স্বরূপ। প্রচলিত একটি ছড়ায় এই স্থানকে কাশী তুল্য বলা হয়েছে। ছড়াটি হল, শিবনিবাসী তুল্যকাশী, ধন্য নদী কঙ্কনা, উপরে বাজে দেবঘড়ি, নিচে বাজে ঠনঠনা।
এখন ঠনঠনা না বাজলেও শিবনিবাসে ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত যে বিশাল মেলার আয়োজন চলছে সেখানে আপনি গেলেও বেশ মজাই উপভোগ করবেন তা নিশ্চিন্তে বলা যায়। জানেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও এই শিবনিবাসের উল্লেখ ছিল। সেখানে মজুমদারের স্বর্গযাত্রা অংশে অন্নপূর্ণা ভবানন্দকে বলছেন, কৃষ্ণচন্দ্র মতিমান কাশীতে করিবে জ্ঞানবাপীর সমান, বিগ্রহ ব্রাহ্মণদেব মূর্তি প্রকাশিয়া নিবাস করিবে শিবনিবাস করিয়া। তার সঙ্গে সব লোভনীয় ভুরিভোজের আয়োজন, বাদাম, ভুট্টা, ফুচকা, কচুরি আর যে কোনো মেলার সব থেকে বড় আকর্ষণ গরম গরম জিলিপি। আহা, কত সুন্দর না সব আয়োজন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।